बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর থেকে তোমাদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই বিষয়ের দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমার ব্যাংকিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো সবাই। করোনার এই সময় আমরা একটা কঠিন সময় পার করতেছি সবাই। তারপরেও আমাদের লেখাপড়া বন্ধ রাখলে চলবে না। এর মধ্যে দিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে কিছু তথ্য পাঠিয়ে দেওয়া। আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি চ্যাপ্টার 6 এর বিনিময় বিল এই বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা আসি, বিনিময় বিলটি কি? বিনিময় বিল আমরা পূর্বেই জেনেছি, এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যে দলিলের মাধ্যমে নগদ অর্থের পরিবর্তে এটিকে বাটাকরণ বা অনেক সময় বাকিতে লেনদেন সুসম্পন্ন করার কাজে লাগানো যায়। বিনিময় বিল অনেকটা চেকের মতোই, কিন্তু এখানে আদিষ্ট চেক থাকে না। এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে আদেষ্টা, যিনি যাকে বলা হয় বিক্রেতা, এবং ক্রেতা তিনি হলেন আদিষ্ট। এবং সেই ক্ষেত্রে যেহেতু এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, সেক্ষেত্রে এই অর্থ শুধুমাত্র আদিষ্ট তিনি প্রদান করবেন এমন নয়, বা তাকে প্রদান করতে হবে, কিন্তু দুজনের সমঝোতার মাধ্যমে। চাইলে তার তৃতীয় কোনো পক্ষকেও এই অর্থ প্রদান করতে পারে, প্রাপক অন্য কেউ হতে পারে, যেটি আমরা চেকের বেলায় প্রাপককে দেখে থাকি, সাধারণত সেটা হয়ে থাকে এখানে। তো সাধারণত এই বিনিময় বিল আমরা ব্যবহার করে থাকি অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যদি কোনো পণ্য ক্রয় বিক্রয় কাজটি সংগঠিত হয়, সেটি নগদে সংগঠিত না হয়ে বিনিময় বিলের মাধ্যমে হয়ে থাকে, এবং নির্দিষ্ট সময় পরে এই বিনিময় বিলটিকে ভাঙিয়ে অর্থ গ্রহণ করা যেতে পারে। আমরা বিনিময় বিলের পরিচিতির ক্ষেত্রে যে জিনিসগুলি লক্ষ্য করবে, যেগুলি না থাকলে বিনিময় বিল হবে না, সেগুলি সাধারণত কি কি? প্রথমত 1 নম্বরে আমরা যদি বলি, অর্থ দেওয়ার নির্দেশ। একটি বিনিময় বিল হবে তখন যখন সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার নির্দেশ থাকবে। 2 নম্বরের নির্দিষ্টতা, অর্থাৎ কাকে এই বিলটি প্রদানের জন্য বলা হচ্ছে, কে এই টাকাটি প্রদান করবে, তাকে এখানে, অর্থাৎ আদিষ্টকে এখানে আমরা উল্লেখ করব যে তিনি এই বিলের অর্থ পরিশোধ করবেন। 3 নম্বর আছে লিখিত। অবশ্যই একটি বিনিময় বিল লিখিত হতে হবে। কোনো অবস্থাতে অলিখিত কোনো কিছুকে আমরা ডকুমেন্ট বলতে পারবো না, আইনগতভাবে এটি সিদ্ধ হবে না। 4 নম্বরে স্বাক্ষর। বিনিময় বিল সাধারণত বিক্রেতা তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে বিক্রেতা এখানে স্বাক্ষর করবেন, এবং আদিষ্ট অর্থাৎ যিনি ক্রেতা, পণ্যের ক্রেতা, তিনিও এখানে স্বাক্ষর করে থাকবেন। এই জন্য এখানে বলা হচ্ছে স্বাক্ষর উভয় পক্ষের থাকা লাগবে।
নাহলে কারো স্বাক্ষর আছে কারো নাই, সেক্ষেত্রে এটি কি বিনিময় বিল হিসেবে বলা যাবে না। পক্ষসমূহ, বিনিময় বিলে সাধারণত তিনটি পক্ষ থাকে, একটি হচ্ছে আদেষ্টা, অন্যটি আদিষ্ট এবং আরেকটি হচ্ছে প্রাপক। অর্থাৎ আদেষ্টা তিনি বিনিময় বিলটি তৈরি করবেন, আদিষ্ট এই বিলটিতে স্বাক্ষর করবেন এবং যদি তারা উভয়ে মনে করে যে এই অর্থটি অন্য কেউ পাবে, সেই ক্ষেত্রে আদিষ্ট তার আদেশে এই অর্থটি অন্য কাউকে, থার্ড পার্টিকে প্রদান করতে পারেন। অর্থাৎ এই বিনিময় বিল একটি দলিল, এই দলিলটি যার কাছে থাকবে সেই অর্থের মালিক হয়ে যাবে। 6 নম্বরে আসতেছে অর্থের পরিমাণ। এখানে অর্থের পরিমাণ সুনির্দিষ্ট থাকবে, অর্থাৎ এটা বলা যাবে না যে এই অর্থ এত টাকা অথবা এত টাকা। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যদি এটি বিনিময় বিল হয়ে থাকে 10 লক্ষ টাকার, তাহলে এখানে শুধু 10 লক্ষ টাকাই লেখা থাকবে, কোনো অবস্থায় 9 বা 10 এইভাবে লেখা যাবে না। 7 নম্বরের নির্দিষ্ট তারিখ। এই বিনিময় বিল তৈরির তারিখ নির্দিষ্ট থাকবে এবং কত তারিখে আদিষ্ট এই টাকাটি প্রদান করবেন সেটিও এখানে উল্লেখ থাকবে। টাকা প্রদান তারিখ উল্লেখ থাকবে, নির্দিষ্টতা, অর্থাৎ বিনিময় বিলে অবশ্যই তারিখ উল্লেখ করতে হবে, তারিখ ছাড়া বিনিময় বিল হিসেবে তাকে গণ্য করা যাবে না, বিশেষ করে ইস্যুর তারিখ। 8 নম্বরে আসি স্ট্যাম্প। স্ট্যাম্প অর্থাৎ রেভিনিউ স্ট্যাম্প। এই বিনিময় বিলে অবশ্যই রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে, নাহলে এটি বিনিময় বিল হিসেবে গণ্য হবে না। এর পরিচয় সর্বশেষ আমরা আসি 9 নম্বর, হস্তান্তর যোগ্যতা। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে বিনিময় বিল হলো একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এক হাত থেকে অন্য হাতে এটি হস্তান্তর করা যায় এবং যার কাছে এটি থাকবে তিনি বিলের অর্থ সংগ্রহ করতে পারবেন। এবং এই বিনিময় বিলের বৈশিষ্ট্যগুলি আমরা পরবর্তীতে আরও উল্লেখ করব। এখানে শুধু জেনে নেই যে এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এখন আমরা আসি বিনিময় বিলের ব্যবহার। এই বিনিময় বিল সাধারণত কেন ব্যবহার করা, কোথায় ব্যবহার করা হয়ে থাকে। 1 নম্বরে আমরা আসি লেনদেন নিষ্পত্তি। অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই বিনিময় বিল লেনদেনের নিষ্পত্তি করে থাকে। অর্থাৎ আদেশটা হলো বিক্রেতা এবং আদিষ্ট হচ্ছে ক্রেতা, উভয়ের মধ্যে একটি নির্দিষ্ট তারিখে অর্থ পরিশোধের একটি দলিল এটি। এই জন্য আমরা বলে থাকি যে এর ব্যবহার হয়ে থাকে সাধারণত লেনদেন নিষ্পত্তিতে। 2 নম্বর আন্তর্জাতিক বাণিজ্য। আমি পূর্বে উল্লেখ করেছি যে অভ্যন্তরীণ বাণিজ্যের চেয়ে দেখা যাচ্ছে যে বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই বিনিময় বিলের ব্যবহার অনেক বেশি। সারা বিশ্বে বিনিময় বিলের মাধ্যমে সাধারণত লেনদেন হয়ে থাকে ক্রেতা বিক্রেতার মধ্যে। 3 নম্বরে ঋণ। বিনিময় বিল এর মাধ্যমে বিনিময় বিল বন্ধক রেখে ঋণ সংগ্রহ করা যেতে পারে। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের একটি সুযোগ আছে এই বিনিময় বিলের ব্যবহারের মাধ্যমে। এটি বন্ধক রেখে বা বাট্টাকরণের মাধ্যমে ঋণ সংগ্রহ করা যেতে পারে। 4 নম্বরে আসি বাট্টাকরণ। এটি ব্যাংকে বন্ধক দিয়ে
বা ব্যাংকে গিয়ে বাট্টা করানোর মাধ্যমে অর্থ সংগ্রহ করা যেতে পারে। অর্থাৎ এখানে দেনাদার এবং পাওনাদার কেউই রেয়ার নয়, উভয় পক্ষে আদিষ্ট সমঝোতার ভিত্তিতে তারা যদি মনে করে তারা ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে নিতে পারবে বাট্টাকরণের মাধ্যমে। অর্থাৎ নির্দিষ্ট তারিখের পূর্বেই এই বিলটি তারা ভাঙায় নিতে পারবে। 5 নম্বর, ঝুঁকি হ্রাস। যেহেতু বিনিময় বিল এর ব্যবহারে আমরা লক্ষ্য করছি যে এখানে নগদের লেনদেন হয় না, সেই ক্ষেত্রে এই দলিলটি যেহেতু বিনিময়ের মাধ্যম, সেক্ষেত্রে এই দলিলটি একটি ঝুঁকি হ্রাসের কাজ করে থাকে। নগদে হস্তান্তর করতে গেলে অনেক সময় বৈদেশিক বাণিজ্যে আমরা নগদে মাল ক্রয় করলাম, অথচ মালের মধ্যে কেউ না কেউ কোথাও হয়তো ভেজাল ঢুকিয়ে দিল। কিন্তু যখন বিনিময় বিলের মাধ্যমে অর্থ লেনদেন করব, তখন কিন্তু দেখা যাবে যে সেখানে প্রতিটি পক্ষকে সতর্ক থাকতে হয়। ঝুঁকি হ্রাস অবশ্যই এখানে বিনিময় বিলের একটি ব্যবহার অন্যতম কারণ। 6 নম্বর, প্রামাণ্য দলিল। অর্থ হস্তান্তর বা অর্থ লেনদেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ব্যাংকে সাধারণত দেখা যায় চেকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে বা চেক প্রদানের মাধ্যমে, এটি চেক যেমন একটি দলিল হিসেবে ব্যবহৃত হয়, তদ্রূপ এই বিনিময় বিল একটি প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়। এই দলিলটিকে আমরা একটা প্রমাণ হিসেবে কখনো লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিলে প্রমাণ হিসেবে দাঁড় করাতে পারব। 7 নম্বর, অর্থ সংস্থানের কৌশল। বিনিময় বিল এমন একটি ঋণের দলিল যার মাধ্যমে আমরা অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারি স্বল্প মেয়াদে। আমি পূর্বেই বলেছি এখানে দেনাদার বা পাওনাদার বলতে কিছু না, এখানে আদেষ্টা এবং আদিষ্ট উভয়ের সমঝোতার মাধ্যমে তারা চাইলেই এই ব্যাংক থেকে এটি আনুপাতিক হারে বাট্টাকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ বিনিময় বিল অবশ্যই ক্ষেত্রে একটি অর্থ সংস্থানের কৌশল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আগামী ক্লাসের প্রত্যাশায় আজকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।